স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। রাজনীতির মাঠ জটিল হিসেব নিকেশে পূর্ণ। আসন্ন নির্বাচন ঘিরে সেই সমীকরণ যেন আরও দুর্বোধ্য হয়ে উঠেছে। জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে যে রেটরিক চলছে তার নানান ব্যাখ্যা আছে জনমনে। এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতেই স্যার আপনার কাছেই আসছি। আমাদের দেশ প্রতিনিয়ত একটু একটু করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও জনপরিসরে নির্বাচন নিয়ে সুস্পষ্ট ধারণা বা সুস্পষ্ট ব্যাখ্যা নেই। সবাই সাংবাদিকদের পেলে বা যারা নির্বাচন বা এই বিষয়ে যারা খোঁজখবর রাখে তাদের কাছে গেলে খুব কমন খুব সাধারণ একটা প্রশ্ন, নির্বাচন কি হচ্ছে, নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে? অথচ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট পদক্ষেপ আছে এবং এখন অবধি আমরা যতটুকু জানি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলো কিন্তু প্রচুর পাল্টাপাল্টি অভিযোগ করছে নির্বাচন পেছানোর বিষয়ে বা নির্বাচন সঠিক সময় হবে কিনা। এই যে রেটরিক, এগুলো কি আপনাকে বিচলিত করে নাকি এগুলো স্বাভাবিক বলেই মনে হয় রাজনৈতিক পরিসরে? এই প্রথমবার আমি দেখলাম যে নির্বাচনের তারিখ ঘোষণার পরে, সময় ঘোষণার পরে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন, নির্বাচন সময় মতো হবে কিনা বা ঘোষিত সময়ে হবে কিনা। এটা এই ধরনের যে সন্দেহ এবং উদ্বেগ, সেটা সৃষ্টি হয়েছে মূলত আপনার সোশ্যাল মিডিয়াতে নানা রকম গুজব ছড়ানোর ফলে। এবং এই গুজবের একটা বড় গুজব হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার সহজে যাবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আবার দাবি করছে কিসের নির্বাচন, কিসের রাজনৈতিক দল, নির্বাচনের বিষয় না ভেবে প্রফেসর ইউনূসকে আগামী 5 বছর, 7 বছর বা 3 বছর ক্ষমতায় থেকে দেশটা ঠিক করার কাজ যাতে উনি করেন। এসব কারণেই সম্ভবত এই ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে, সন্দেহের সৃষ্টি হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে বা প্রস্তুতি পর্যায়ে, নির্বাচন কমিশনের পর্যায়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনার ক্ষেত্রে যে জিনিসটা দিনের পর দিন আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে, সেটা হচ্ছে আমরা সুনির্দিষ্টভাবে একটা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি। ব্যক্তিগতভাবে মনে করি দেশ আজকে যেই অবস্থায় আছে, এটাকে সংকটজনক অবস্থা বলি বা না বলি, এখন দেশকে এগোতে হলে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নাই। এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রফেসর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, মূলত তিনি হচ্ছেন এর মধ্যমণি। তার পক্ষেও আমার মনে হয় না এই সব কিছুকে টেনে আরও কিছুদিন অপেক্ষা করা এটা তার জন্য সুখকর হবে না, এবং সম্ভবত আমি বিশ্বাস করতে চাই যে তিনি এটা পছন্দও করছেন না। যে কারণে উনি বারবার বলছেন যে একটা ফেস্টিভ মুডে, আনন্দমুখরভাবে নির্বাচনটা হবে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিশেষ করে যারা একটু বড় দল, তারা কিন্তু নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। নমিনেশন দেওয়া এবং তাদের প্রার্থীরা বিভিন্ন ধরনের বিলবোর্ড, প্রচারপত্রে সেটা প্রচার করা, এবং এই ব্যাপারে বিএনপি এবং জাতীয় পার্টি, জামাত ইসলামী, এরা দুটি দলেই কিন্তু নির্বাচনী প্রচারে নেমে পড়েছে বেশ প্রস্তুতি নিয়ে, এবং এতে মনে হচ্ছে নির্বাচন হবে এই বিশ্বাস থেকেই কিন্তু তারা এই নির্বাচনী প্রচার বা নির্বাচনী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তো কাজেই আমার কাছে খুব একটা মনে হয় না যে নির্বাচনটা সময় মতো হবে না, বরং আমি বিশ্বাস করতে চাই নির্বাচন সঠিক সময়ে হবে এবং দেশের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে যেতে হবে। ধন্যবাদ স্যার।
সেলিম ভাই, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তারপরও বড় বড় রাজনৈতিক দলগুলো এই নিয়ে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা একই সাথে এখনো চায় না, কেউ কেউ বলছে তারা একসাথে চায়। তো এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন পৃথক পৃথকভাবে বা একই সাথে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়ে, সেটা কি পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন সেটা আমরা যদি একটু বিশ্লেষণের ভিতরে যাই তাহলে দেখা যাবে যে এরকম তো হওয়ার কথা ছিল না। বিষয়টা খুবই সিম্পল। দেশ 16 বছর ধরে একটা অনির্বাচিত সরকারের ব্যবস্থার ভেতরে ছিল এবং সেটা দেশের জনগণের এবং জাতীয় স্বার্থের সর্বনাশ করে দিয়েছে এবং শাসন প্রক্রিয়ায় একটা ফ্যাসিবাদী চরিত্র রূপ নেওয়ায় মানুষের গণতান্ত্রিক অধিকার এমনকি ভোটাধিকার পর্যন্ত খর্ব করা হয়েছিল। এখন একটা গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে সেই অনাকাঙ্ক্ষিত শাসন ব্যবস্থাকে আমরা প্রত্যাখ্যান করে কোথায় যাব? একটা নির্বাচিত ব্যবস্থায় যাব। ভেরি সিম্পল। ওর জন্য এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় নিল সে কিন্তু বলে নাই যে এটা আমি বিপ্লবী সরকার, কিংবা এটা বলে নাই যে আমি একটা নিয়মিত নর্মাল সরকার, বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। একটা অন্তর্বর্তী সরকারের প্রাইমারি ডিউটি হলো এই ট্রানজিশনটা ফ্রম এ নন ইলেক্টেড টু এ ইলেক্টেড সিস্টেম, এইটাতে যাওয়া। এইটা না করে, এবং এইটার সঙ্গে আরেকটা প্রশ্ন জড়িত যে আমরা কি তাহলে পুরানো ব্যবস্থারই নূতন সংস্করণে যাব? না, আমাদেরকে মৌলিক সংস্কার করতে হবে। কিন্তু মৌলিক সংস্কার করার কারিগর কারা? যারা গণঅভ্যুত্থান করেছে তারাই কারিগর হবে। এবং গতবার তারা মিছিলের ভেতরে গুলি খেয়ে বুকে রক্ত দিয়ে যেটা সাধন করেছে, এইবার নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে সেটা করবে। সুতরাং সংস্কারের প্রয়োজনেই দ্রুত নির্বাচন করা উচিত ছিল। এবং দেখেন, এই যে গণভোটের প্রসঙ্গটা আপনি আনলেন, সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে, আমি সরকারকে দায়ী করব। ঐক্যমতের ব্যাপারে এত পাগল হয়ে গেল কেন? ঐক্যমতে যদি হয় তাহলে তো নির্বাচনের দরকার নেই, সব দল এক দল বাকশালী সিস্টেম করে দেখ। কিন্তু আমরা যদি বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাস করি তাহলে মতের পার্থক্য থাকবে এবং সেটা নিরসনের দায়িত্ব জনগণের হাতে দিতে হবে। যত দ্রুত নির্বাচন করা যায় এবং সংস্কারের, কেউ বলবে এটা চাই, কেউ বলবে ওইটা চাই, কেউ বলবে নতুন সমস্যা সৃষ্টি করবে আবার এই গণভোট, যে গণভোট হতে যাচ্ছে। আমার মনে হয় এটা তো কোনো গণভোটের আরেকটা বড় প্রবলেম, আমি সেটা পাবলিক মিটিংও বলেছি। ঐক্যমতের সনদ বলা হলো তো, কিন্তু যেই পয়েন্টে ঐক্যমত হয় নাই সেইটাও কিন্তু 56 দলিলে দিয়ে দেওয়া হলো। এইটা একটা প্রতারণা। দ্বিতীয়ত, যেটা 56 দলিল, এখন সরকার যে ডিক্লারেশন দিয়েছে যে গণভোটের যে কোশ্চেনিয়ার, সেইখানে যে বয়ানটা সে দিয়েছে সেইটা আবার আরেকটা বিকৃত করা হলো। সুতরাং আমার মতে এটা একটা ভুয়া গণভোট, নকল গণভোট। এই নকল গণভোট যা মানুষ গ্রহণ করবে না। মানুষ যে সংস্কার চায় সেই সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়ায় কনস্টিটিউশনালি যেভাবে সম্ভব এবং প্রচুর পথ আছে সেইভাবেই সে সেটা সংগ্রামের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে। ধন্যবাদ সেলিম ভাই। স্যার, আমরা আলোচনার শুরুর আগে আলোচনা করছিলামই যে শেখ হাসিনা তো তার রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে অত্যন্ত নির্দয় ছিলেন, কিন্তু আজকেই এটা একটা রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু ভিন্ন মতপথ তো সমাজের অন্যান্য ক্ষেত্রেও আছে। যেমন আজকে মানিকগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, বাউল শিল্পীদের উপর আক্রমণ। কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য সমাবেশ হয়েছে, মাজারে হামলা হয়েছে। আপনার কাছে আমি যেটি জানতে চাই বা আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে আমাদের সমাজ কি আরও বেশি 5 আগস্টের পর রেডিক্যালাইজ হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? এগুলো কি আপনাকে উদ্বিগ্ন করে, নাকি এগুলো বিপ্লব পরবর্তী এগুলো হতেই পারে? আপনার রেডিক্যালাইজ শব্দটা, এটা তো লেফট রেডিক্যালিজম হয় আর এটা রাইট রেডিক্যালিজম হয়। তো আমরা কোন দিকে যাচ্ছি সেটা হচ্ছে প্রশ্ন। যে ঘটনাগুলো ঘটেছে তার ভিত্তিতে আপনার কি মনে হয়? যে রেডিক্যালিজম শব্দটা অ্যাজ সাচ খুব খারাপ কিছু না। প্রশ্নটা হচ্ছে যে আমাদের সমাজের যে চিরন্তন বন্ধন, এবং যেখানে আমরা মোটামুটি এখন নতুন করে পাশ্চাত্য জগৎ থেকে ইনক্লুসিভনেসের কথা বলা হচ্ছে। তো এই ইনক্লুসিভনেস কিন্তু আমাদের সমাজে ছিল এবং নানা মতের মানুষ এখানে ছিল, এমনকি ধর্মের বিষয়েও বিভিন্ন ব্যাখ্যা আমাদের সমাজে ছিল এবং সেইটাকে মানুষ
সম্মান জানাতো, রেসপেক্ট করত। কিন্তু এই অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করলাম, যেহেতু একটা অভ্যুত্থান সে সব কিছুর ঢাকনা খুলে দেয় এবং তার মধ্য দিয়ে নানান শক্তি বেরিয়ে আসে। তো এইবারকার অভ্যুত্থানের পর সমাজে অনেক প্রান্তিক গোষ্ঠী যারা অন্য ধরনের চিন্তাভাবনা করে, তারাও কিন্তু এখন রাজনৈতিক বক্তব্য দিয়ে, স্লোগান দিয়ে, নানাভাবে গণমাধ্যমে তাদের উপস্থিতি জানিয়ে তারা কিন্তু নানান রকম কথাবার্তা বলছে। তো এইটা আমার মনে হয় যে একদিকে যেমন আমরা জানলাম আমাদের সমাজ দেহের মধ্যে কি কি আছে, আবার অন্যদিকে প্রশ্নটা হচ্ছে যে যদি প্রচণ্ড রকমের বাড়াবাড়ি হয়, অসহিষ্ণুতা হয়, তাহলে কিন্তু সেটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য মঙ্গলময় হবে না। এটা একটা কথা। আপনি কাদিয়ানীদের প্রশ্ন তুলেছেন। আপনার পার্টিকুলার আমি বলি, কাদিয়ানীদের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানে আপনার আর্লি 50s-এ 53-54 সালের থেকে আপনার একটা বড় ধরনের দাঙ্গা হয়েছিল এবং পাকিস্তানে কাদিয়ানী সম্প্রদায় আমাদের এখানকার চাইতে অনেক বড়, এবং সেই দাঙ্গা দমন করতে গিয়ে পাকিস্তান সরকারকে আঞ্চলিকভাবে লাহোরে সামরিক আইন জারি করতে হয়েছে এবং সেই সামরিক আইন কার্যকর করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল আজম খান, এবং সেখানে খুব কঠোর হস্তে এই বিক্ষোভকে দমন করা হয় এবং সেই সময় জামাত ইসলামীর নেতা মওদুদি সাহেবের মানে ফাঁসির রায়ও দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন যাওয়া সেই মানে মৃত্যুদণ্ডটা হয় নাই, বাস্তবায়ন হয় নাই। কাজে আমাদেরকে বুঝতে হবে যে এই রকম মানে যাদেরকে নিয়ে এত বিতর্ক, সেটা করতে গিয়ে আমরা যেন এমন কিছুতে জড়িয়ে না পড়ি যার ফলে নাকি আরও অকল্যাণ, আরও রক্তপাত, আরও অসহিষ্ণুতা হবে। এখন মানে প্রশ্নটা হচ্ছে যে আমরা এতটা অসহিষ্ণু হব কেন? এটাই হচ্ছে কথা এবং এটাই হচ্ছে একটা উদ্বেগের কারণ। ধন্যবাদ স্যার। আমাদের একটা বিরতি নিতে হবে, আমি এই বিষয়ে আবার বিরতির পরে এসে সেলিমের কাছে আসবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। সেলিম ভাই, হ্যাঁ, মাহবুব স্যার যেটাকে শেষ করেছে ওই বিষয়ে পরে আসবো, তার আগে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে সম্প্রতি দুটি টার্মিনাল, বন্দরের দুটি টার্মিনাল স্থাপনা এবং পরিচালনার জন্য দুটি বিদেশি কোম্পানিকে, ডেনিশ এবং সুইজারল্যান্ডের দুটি কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ বেশ শেয়ার হয়েছে। সেটি নোবেল বিজয়ের পরে ডক্টর ইউনূস যখন চট্টগ্রামে গিয়েছিলেন, তখন তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন যে বন্দরকে উন্মুক্ত করে দাও, দেশে এগিয়ে যাবে। এটা নানানভাবে শেয়ার হয়েছে নিউজটা। এটা থেকে যে যেভাবে বুঝে নেন বিষয়টি এরকম। তো আপনি এই বন্দর বিদেশি অপারেটরের কাছে দেওয়ার প্রক্রিয়াটিকে কিভাবে দেখছেন? এই বিষয়গুলো অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মতো রাজনৈতিক সরকারের জন্য রাখা উচিত ছিল কিনা, আপনি কি মনে করেন? দেখুন, এটা একটা খুব গুরুতর বিষয় এবং আমাদের জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ অনেক কিছু এটার সঙ্গে জড়িত, কারণ এটা বন্দর, আমাদের প্রধান বন্দর। এবং এই ক্ষেত্রে ইউনূস সাহেবকে কোট করে আপনি যেটা বললেন যে এটা উন্মুক্ত করে দাও, সব কিছু হবে। আরেকটা যুক্তি দেওয়া হয়, দক্ষভাবে কোনো কিছু পরিচালনা করতে হলে আমাদের সেটাই করা উচিত। তা আমাদের সরকার তো অদক্ষভাবে পরিচালিত হয়। কেউ যদি বলে যে আমি দক্ষভাবে সরকার পরিচালনা করব, আমার সেই দক্ষতাটা কি আমাদের দেশে নিয়ে আসা উচিত ডেকে? তারপর আমাদের সার্বভৌমত্ব তো থাকে না। সুতরাং দক্ষতার চেয়ে বড় প্রশ্ন, এবং দক্ষতার প্রশ্নটাও প্রশ্ন সাপেক্ষ, কতটুকু দক্ষ এবং তাদের দেশের কার্যকলাপ, যাদেরকে ডেকে আনা হচ্ছে, এগুলো। এখন আরেকটা জায়গায় আমি যেতে চাই, যেইটা কানেক্টেড আগের আলোচনার সঙ্গে, যে এই ধরনের একটা সিম্পল জিনিসকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হলো কেন? ঐক্যমতের কথা আমি আগে বলছিলাম, ঐক্যমতের কথা বলা হলো, কিন্তু সরকারের কার্যকলাপ জনগণকে, জাতিকে ঐক্যবদ্ধ না করে, ইনক্লুসিভনেসকে এনকারেজ না করে, সেটা কিন্তু আরও ডিভিসিভ জায়গায় চলে যাচ্ছে এবং বিভেদ উস্কায় দেওয়া হচ্ছে এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়ের, এবং একটা পরিস্থিতি অরাজকতা, অনিশ্চয়তা, এবং এই অনিশ্চয়তার ধূম্রজাল এমন একটা আবরণ সৃষ্টি করে যে আপনি মানুষের অ্যাটেনশন অন্য জায়গায় নিয়ে যাবেন। নিয়ে গেলে গ্রামে হাটে গেলে পরে দেখবেন
বা মেলায় গেলে ডুগডুগি বাজে বান্দরের নাচ দেখায়, সবাই ওই দিকে অ্যাটেনশন, কিন্তু পেছন থেকে পকেট কেটে যাদের কারবার তারা কিন্তু করে নিচ্ছে। আমার মনে হচ্ছে পরিস্থিতি অনেকটা এরকম, মানুষের অ্যাটেনশন এক জায়গায় এবং সেইটা নিয়ে হইচই পড়ে গেল এবং সমস্ত জায়গায় যে শেখ হাসিনার ট্রাইব্যুনালের রায়, সমস্ত মানুষের দৃষ্টি ওই দিকে, আর অন্যদিকে একটা গোপনভাবে মানে প্রচার না করে গোপনে একটা চুক্তি, দুইটা চুক্তি স্বাক্ষর হলো। এর আগে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল কন্টেইনার টার্মিনালের ব্যাপারে, সেই চুক্তি কিন্তু কোর্টে নাকচ হয়ে গেছে। এর আগে সম্ভবত বিএনপি গভর্নমেন্টের আমলে বা আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে, আমার ঠিক মনে পড়ছে না, তখন চট্টগ্রাম বন্দরে এরকম কন্টেইনার টার্মিনালের ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছিল, কোর্টে সেটা বাতিল হয়ে যায় এবং আমরা, আমাদের তৎকালীন প্রেসিডিয়াম মেম্বার, পরবর্তীকালে পার্টির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম, তিনিও এটার একজন বাদী ছিলেন। এত কিছুর পরেও এই যে গোপনে এটা করছে, এইটার ভেতর দিয়ে কিন্তু সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে যে ঐক্যও কিছু না, সংস্কারও কিছু না, ট্রাইব্যুনালও কিছু না। আসল ব্যাপার হলো একটা ভিন্ন এজেন্ডা নিয়ে, ভিন্ন অ্যাসাইনমেন্ট নিয়ে হয়তো এই সরকার তার পদক্ষেপগুলো গ্রহণ করছে। এবং এইখান থেকে যদি মানুষের সন্দেহ দূর করা না যায়, তাহলে পরে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির ভেতরে আমরা সম্মুখীন হব। কারণ বাংলাদেশের মাটি, আমরা পাকিস্তানের গোলামির হাত থেকে মুক্ত হয়েছি নতুন করে ভারত কিংবা আমেরিকার গোলাম হওয়ার জন্য নয়। এবং বাংলাদেশে কোনোদিন মাটি, মানুষ কোনো বিদেশিকে দেওয়া হবে না। ধন্যবাদ সেলিম ভাই। স্যার, আপনি একটু বলবেন, আপনি নিজেও একজন অর্থনীতিবিদ, ডক্টর ইউনূসও একজন অর্থনীতিবিদ, উনি দেশ পরিচালনা করছেন। এই যে বিদেশি মানে বন্দরগুলো বিদেশি অপারেটরগুলোকে দেওয়াকে আপনি কিভাবে দেখছেন, একটু ছোট করে যদি একটু বলেন। দেশের অর্থনৈতিক অবস্থা যেখানে বিদেশি বিনিয়োগ খুব বেশি না এই মুহূর্তে। না, দেখুন, এই যে ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ নিয়ে এক সময় বামপন্থীরা খুব তীব্র বিরোধিতা করত, যে বিদেশি বিনিয়োগ মোটেও কাম্য না একটা স্বাধীন দেশে। কিন্তু আমরা যখনই পৃথিবীর ইকোনমির অবস্থা পরিবর্তন হলো, গ্লোবালাইজড ওয়ার্ল্ড হয়ে গেল, আমরা কি দেখলাম? চীনের মতো সমাজতান্ত্রিক দেশ, তারপরে ভিয়েতনামের মতো সমাজতান্ত্রিক দেশ, তারা কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট চেয়েছে এবং সেখানে ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগ হয়েছে এবং এদের ইকোনমি যথেষ্টভাবে ডেভেলপ করেছে। দ্বিতীয় একটা মত হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট আপনি চাইবেন কি না সেটা নির্ভর করবে ফরেন ইনভেস্টমেন্ট আপনার সমস্যাগুলোর কি সমাধান করছে। যেমন এখানে বেশ কিছু গ্যাপের কথা বলা হয়, ফরেন এক্সচেঞ্জ গ্যাপ, এন্টারপ্রেনার গ্যাপ, এমপ্লয়মেন্ট গ্যাপ থেকে শুরু করে বহু রকম 7-8 রকমের গ্যাপ আছে, টেকনোলজি গ্যাপ। এই গ্যাপগুলো পূরণ করা সম্ভব হয় ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে। এবং ফরেন ইনভেস্টমেন্ট এই গ্যাপগুলো পূরণ করছে কিনা বা করবে কিনা সেটা বিবেচনা নিয়েই কিন্তু আপনাকে ফরেন ইনভেস্টমেন্ট চাইতে হবে। এখন আসেন আমাদের পোর্টের বিষয়। আমাদের পোর্টকে কেন্দ্র করে কিন্তু একটা মাফিয়া গোষ্ঠী কাজ করছে এবং এরা এতই দুর্নীতিবাজ যে এইসব পোর্ট থেকে যেই পরিমাণ আপনার রাজস্ব আদায় হতে পারত, তার অর্ধেক রাজস্বও কিন্তু আদায় হয় না। এটা একটা দিক। এবং দ্বিতীয়ত হচ্ছে পোর্টগুলো, বিশেষ করে চট্টগ্রাম বন্দর, আপনার ইনএফিশিয়েন্ট, অদক্ষ। দেখেন, কথা বলতে দেন। অদক্ষ, যেটাকে বলে পোর্টের দক্ষতা বিচার করতে গেলে জাস্ট টাইম ইন্ডেক্স আপনাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। অর্থাৎ ঠিক সময় মতো আপনার যেসব আসছে বিদেশ থেকে খুব অল্প সময়ের মধ্যে সেগুলো হচ্ছে কিনা, খালাস হচ্ছে কিনা, এবং সময় মতো দ্রুত বিদেশে রপ্তানিযোগ্য পণ্যগুলো যাচ্ছে কিনা, এটা দেখতে হবে। তো এইখানে আপনি কোনো বিদেশি সংস্থা এটা সাময়িক সময়ের জন্য এই সমস্যাটা মোকাবেলা করার জন্য তাদেরকে দিতে পারেন, এটাতে অসুবিধা নাই। তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে এর ফলে আপনার যে কাঙ্ক্ষিত যে সুবিধা সেটা আপনি পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে স্বচ্ছতার প্রশ্ন। এখন স্বচ্ছতার প্রশ্ন আসলে এইটা আমি স্বীকার করব, বলবো যে এই আলোচনায় যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেইখানে খুব বেশি একটা জনগণকে জানানো হয়নি। না জানানোর ফলে
নানান রকম সন্দেহ জমে উঠেছে এবং এই সন্দেহটা দূর করা, অপনোদন করা খুবই প্রয়োজন। এই সন্দেহ নিয়ে কিন্তু অগ্রসর হওয়া যায় না। আরেকটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে সামনে তো নির্বাচিত সরকার আসছে, এইটা কেন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা হলো না, এইরকম প্রশ্নগুলো আসছে। তো এখন প্রশ্ন হলো, আমরা যদি তাদের নিয়ত সম্পর্কে প্রশ্ন করি, সেই প্রশ্নটা কিন্তু করতে হবে। আবার যদি দেশের ভালো হয়, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু পুরনো চিন্তার যে মাইন্ডসেট, সেটার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তবে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়াবে সেটা তো আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ আমি তো এর সঙ্গে জড়িত নই, বা এর ভেতরকার যে ব্যাপারগুলো সেগুলো আমাদের কাছে খুব স্বচ্ছ নয় এবং আমাদের নলেজে সেটা আনা হয়নি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। দর্শক, আমরা আবার একটা বিরতিতে ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ফিরে এলো, পরবর্তী এই নির্বাচনের পরবর্তী নির্বাচনে হয়তো সেটি আমরা দেখতে পাবো, কিছু সংস্কারের কথাও এসছে। আপনি একটু সংক্ষেপে বলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আগে ছিল তার তো কিছু বিষয় নিয়ে বিতর্ক ছিল, মোটা দাগে নতুন করে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে পেতে যাচ্ছি, সেখানে মোটা দাগে কি পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? না, আমরা তো তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে পেলাম এবং এটা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করতে হয়েছে এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় না। এখন প্রশ্ন যেটা দাঁড়িয়েছে, যেটা উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসলো, ফিরে আসার পরে তারা বলে দিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচনের পরের নির্বাচন থেকে কার্যকর হবে। তো এখন প্রশ্ন হলো, এই তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামো কি হবে না হবে সেইটা বোধহয় একটু আলোচনার বিষয়। তবে একটা প্রস্তাব এসছে যে বড় 3টা পার্টি বা 4টা পার্টি মিলে আলোচনা করে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কারা থাকবেন সেটা সে সিদ্ধান্ত নেবে। তো দেখা যাক, আমাদেরকে তো অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত যে তখন অবস্থা কি দাঁড়ায়। ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত দেশের উপর দিয়ে অনেক পানি গড়িয়ে যাবে এবং এখন আমরা রাজনৈতিক যে পোলারাইজেশন যেটা দেখছি, সেই পোলারাইজেশনেও কিন্তু একটা বিন্যাসেও একটা পরিবর্তন আসবে। তো সেই পরিবর্তন আসার পরে আবার এই বিষয়টা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কী চিন্তাভাবনা করবে সেটা তো এখন এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব নয়। ধন্যবাদ স্যার। সেলিম ভাই, আপনি এই বিষয়ে কোনো কিছু যোগ করবেন কিনা? যেমন একটা বিষয় ছিল যে সর্বশেষ প্রধান বিচারপতি মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার যে বিধান ছিল, এরকম একটা কয়েকটি বিধান আছে যেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। আপনার কোনো প্রস্তাব বা আপনি কি মনে করেন? আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা ডিটেলসের প্রসঙ্গগুলো আপনি তুলেছেন, সেইগুলো আলোচনা করে মীমাংসা করা যাবে, কিন্তু মৌলিকভাবে আমাদের বুঝতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রয়োজন, কিন্তু এটা যথেষ্ট নয়। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রকৃত আসল জায়গাটা হলো নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, মাসল পাওয়ারের ব্যবহার বন্ধ করতে হবে এবং সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতিকে উস্কানি দেওয়া, এই ধরনের প্রবণতাগুলো থেকে নির্বাচনকে মুক্ত করতে হবে। এইটা হলো ফান্ডামেন্টাল জায়গা। তারপরে আপনার স্ট্রাকচার সিস্টেম, এটা কি করবেন, তত্ত্বাবধায়ক সরকার নেসেসারি, আমি আবার বলছি, বাট নট সাফিসিয়েন্ট। এখন এর আগে আমরা একটা আলোচনা করছিলাম, মাহবুবুল্লাহ ভাই এটা বললেন বিদেশি ইনভেস্টমেন্ট সম্পর্কে। আমরা চট্টগ্রাম বন্দরের ব্যাপারটা কিন্তু বিদেশি ইনভেস্টমেন্টের ব্যাপার না, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির কোশ্চেন, এবং বঙ্গোপসাগর সেটার উপরে নিয়ন্ত্রণ এবং হোল রিজিয়নাল পলিসিতে আমেরিকার যে পলিসি কন্টেইনমেন্ট অফ চায়না, সেইটাকে অগ্রসর করার জন্য এই ব্যবস্থাগুলো করা হচ্ছে এবং রাতের অন্ধকারে অনেকটা সিম্বলিক্যালি বলছি, গোপনে মানুষকে না জানিয়ে এই ধরনের চুক্তি করা হলো। আমি আগেই বলেছি এটা টিকবে না এবং আমি সতর্ক করে দিচ্ছি যেসব কোম্পানি এই চুক্তি করছেন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। ওর জন্য আপনারা বুঝে শুনে করেন, এই কম্পেনসেশন কিন্তু দেওয়া হবে না চুক্তিতে থাকলেও। ওর জন্য পরে বলেন না যে আগে আপনারা বলেন নাই কেন, আগে থেকে আমরা বলে দিচ্ছি অন বিহাফ অফ দ্য পিপল। সেকেন্ড হলো, আমি বলতে চাই চট্টগ্রাম বন্দর অদক্ষভাবে পরিচালিত হচ্ছে, এটা কারেক্ট না। ভালো করে আমি স্ট্যাটিস্টিক্স তুলে ধরার সময় নেই,
এটা দেখা যাবে লাভজনকভাবে এইটা পরিচালিত হচ্ছে। যদি অদক্ষভাবে পরিচালিত সংস্থাগুলোই লক্ষ্য হয়ে থাকে, উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আরও সেক্টরে যে অদক্ষতা, আমাদের শিক্ষা মন্ত্রণালয় বিরাট অদক্ষ, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বিরাট অদক্ষ, পুরা সরকারি অদক্ষভাবে পরিচালিত হয়, ব্যুরোক্রেসি অদক্ষভাবে পরিচালিত হয়। উইল উই রিপ্লেস ইট উইথ এ দক্ষ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকা থেকে নিয়ে এসে বা ইন্ডিয়া থেকে নিয়ে এসে বা পাকিস্তান থেকে নিয়ে এসে? আমাদের এটা আমাদের মতো করে সলভ করতে হয়, এবং পিপলের পাওয়ারটা যদি আনলিশ করতে দেওয়া হয় তাহলে আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা পসিবল। এবং আমি বলবো যে দেখেন, আমাদের দেশে ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্য, নারী নির্যাতন, আমরা মুক্তিযুদ্ধের সময় মুক্ত এলাকা যতগুলো করেছি সেখানে কোনো ঘুষ দুর্নীতি ছিল না, সেখানে কোনো নারী নির্যাতন ছিল না, কেননা জনগণের শক্তি সেটাকে নিরসন করেছিল। আমরা যদি এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ লেখা থাকলেও কেউ এইটার দিকে নজর দেয় না। এই জায়গাটায় কনসেন্ট্রেট করতে হবে। তার পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট দুইটাকে একসঙ্গে করতে হবে। কেননা পলিটিক্স হলো কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। এবং আপনি এটা রহস্য বুঝতে হলে বুঝতে হবে কার কোন ইকোনমিক ইন্টারেস্ট কোথায় কাজ করছে, এবং সেটা কেবলমাত্র একেবারে নাকের সামনের ইকোনমিক ইন্টারেস্ট না, আরও গ্লোবালি, আরও ফিউচার পার্সপেক্টিভের জায়গা থেকে জিনিসগুলোকে ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। স্যার, কয়েকদিন আগেই আমরা দেখলাম যে শেখ হাসিনার একটি মামলা রায় হয়েছে, তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, এবং তার আরেকটি মামলা রায় সন্নিহিত। অনেকে বলছেন যে এই মামলার রায় থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, রাজনীতিবিদদের জন্য একটা ওয়েক আপ কল। আপনার কি মনে হয় এই শেখ হাসিনার এই সাজা এবং সর্বোচ্চ সাজা রাজনীতি কি কোনো গুণগত পরিবর্তন আনতে পারবে? যারা এক না এক বা না, এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে আপনার মৃত্যুদণ্ডটা কার্যকর হয় কিনা, এবং এই কার্যকর হওয়ার ব্যাপারে আমার নিজের যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে ভারত তো আপনার শেখ হাসিনাকে আমাদের কাছে ছেড়ে দেবে না, এবং ভারত যদি শেখ হাসিনাকে তুলে দেয় বাংলাদেশ সরকারের কাছে, তাইলে কিন্তু তাদের একটা যেটা হলো যে যার উপরে এতকাল তারা আস্থা রেখেছে তার প্রতি অনাস্থা এবং তার প্রতি অবিশ্বাস, তাকে একেবারে বিপদের মধ্যে ফেলে দেওয়া, এইটা তাদের যে এতদিনের চর্চিত যে ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসির সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তবে যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা সম্ভব হয় তাহলে এটা একটা শিক্ষা হবে, এটা একটা লেসন হবে। পরবর্তীকালের যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন তারা কি হাসিনার মতোই আচরণ করবেন? তারা কি আপনার স্টেট ক্যাপচার, যেটা শেখ হাসিনা করেছিলেন, যে রাষ্ট্রের সমুদয় কিছু দখল করা, আপনার বিচার বিভাগ দখল করা, আমলাতন্ত্র দখল করা, শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, ব্যাংক দখল করা, এই বাংলাদেশ ব্যাংক দখল করা থেকে শুরু করে যা কিছু, এটাকে ক্যাপচার অফ দি স্টেট বলে। এইটা যাতে তারা না করে তার জন্য এইটা একটা ভয়াবহ সাবধানবাণী। আমার মনে হয় এই সাবধানবাণীটার প্রয়োজন আছে, এবং পৃথিবীতে নজিরও আছে। স্বৈরশাসকদের মৃত্যুদণ্ড হয় এরকম একটা না, একাধিক নজিরও আছে। ধন্যবাদ স্যার। সেলিম ভাই, আমরা সংস্কার নিয়ে আলোচনা করছিলাম যে রাজনৈতিক সংস্কৃতি তো সংস্কার নিয়ে রাজনীতিটা খুব বেশি উচ্চকিত হলো না। পাশাপাশি আজকে একটি বিষয় নিয়ে খুব আলোচিত হচ্ছে, জামায়াত নেতা তাদের একটি বক্তব্য যে প্রশাসন কিভাবে দখল হয়ে যায় রাজনীতিবিদদের হাতে। তো শেষ পর্যন্ত এই 5 আগস্টের পর অভ্যুত্থান এবং আমাদের এই সংস্কার প্রচেষ্টা কি পরিবর্তন আসলে দেশকে দিচ্ছে, বিশেষ করে যখন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হচ্ছে? ধন্যবাদ। আমি আপনার শেষ অংশ দিয়ে শুরু করি। জামাতে ইসলামের একজন নেতা বলেছেন যে প্রশাসনকে আমাদের কথা মতো উঠতে হবে, বসতে হবে। এই কথার ভেতর দিয়ে কিন্তু সেই ফ্যাসিবাদী প্রবণতারই বহিঃপ্রকাশ ঘটল, এবং খুব বিপজ্জনক উচ্চারণ। এবং এইটার জন্য সে কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে আমি বলবো না, কিন্তু সেই দিকে আমরা যখন অগ্রসর হচ্ছি এটা মোটেই গ্রহণযোগ্য নয়।
আরেকটা বক্তব্য আপনি উল্লেখ করেন নেই, জামাতে ইসলামের প্রধান, আমি যদি ভুল না করি, তিনি বলেছেন যে একই দিনে যদি গণভোট এবং নির্বাচন হয় তাহলে পরে ইলেকশন জেনোসাইড এইটা হবে। এইটা বলে কিন্তু একটা বড় রকম ভয় ভীতির পরিবেশ তিনি তৈরি করলেন, এবং তার মাধ্যমে কিন্তু ভীতির পরিবেশে তিনি ইনডাইরেক্টলি একটা কিন্তু আরোপ করলেন জনগণের উপরে যে এইটা না করলে পরে এইটা হবে, সুতরাং দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, তা না হলে কিন্তু জেনোসাইড হয়ে যাবে। আমি মনে করি যে এইগুলো হলো গ্রস ভায়োলেশনস অফ যেসব শব্দ মানুষের ভেতরে উত্তেজনা এগুলো সৃষ্টি করতে হয়। এখন পলিটিক্যাল কালচারের ব্যাপারে আমি খুব ছোট্ট করে এইটাই বলবো, পলিটিক্যাল কালচার এটা মাহবুবুল্লাহ ভাই অবশ্য ইয়ের বাইরে, আমাদের স্ক্রিনের বাইরে বলছিলেন কথাটা, বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি আগের মতো বহাল রাখলে আপনি পলিটিক্যাল কালচার বলতে পারবেন না। কেননা বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দেবে, এবং কেনা বেচা, কমোডিটিফিকেশন যেটাকে বলে, পণ্যায়ন, এবং কী বলে ভোগবাদ, প্রদর্শনবাদ, এইগুলো হলো অন্তর্নিহিত বৈশিষ্ট্য পুঁজিবাদী ব্যবস্থার। আমাদের দেশে এখন যে রাজনৈতিক সংকট, আমার মতে কেউ দ্বিমত করতে পারে, কিন্তু এইটা হলো আউট অ্যান্ড আউট ব্যাংক্রাপসি অফ দ্য ক্যাপিটালিস্ট সিস্টেম, পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াপনা এবং ব্যর্থতার প্রমাণ। আমাদেরকে এই পথ ত্যাগ করে আমাদের যে মুক্তিযুদ্ধের যে পথ মানুষ আকাঙ্ক্ষার ভেতরে ছিল, কিন্তু প্রথম দিন থেকেই সেই পথে আমরা কিন্তু পদক্ষেপ অগ্রসর করতে পারিনি, সেই জায়গায় আমাদের আবার ফেরত যেতে হবে। এবং সেইখানে একটা নূতন ম্যান্ডেট, ইউনূস সাহেব একটা ম্যান্ডেট, একটা কি সনদ দিয়েছেন, সনদকে বলেছেন ঐক্যমতের সনদ, জুলাই সনদ, মানুষের পক্ষ থেকে জনতার একটা পাল্টা সনদ, সেটা আমরা রচনা করব। 29 তারিখে আমরা ন্যাশনাল কনভেনশন ডেকেছি, সেইখান থেকে করে আমরা এই পাল্টা কিভাবে আমাদের দেশের সমস্ত কিছুকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটার ভিত্তিতে একটা আন্দোলন সংগ্রাম, গণশক্তিকে জাগরিত করে একটা নূতন ব্যবস্থা। এবং আমাদের একটা বদনাম আছে, বামপন্থীরা বলে যে আমাকে ভোট দিলেও আমি আসি, না ভোট দিলেও আসি। এখন আর এই বক্তৃতা আমরা দেব না, আমাদের সরকার গঠন করতে হবে, এবং বামপন্থীরা একা না, একটা রেইনবো কোয়ালিশন আমরা গড়ে তুলব, কিন্তু কালো রঙের উপস্থিতি হবে না। নৌকা, লাঙ্গল, পাল্লা, শীষ এদেরকে মানুষ দেখেছে। জামাতে ইসলাম বলার চেষ্টা করে, আমাদেরকে দেখেন নাই, একবার একটু ট্রাই করে দেখেন। হারামজাদা 71 সালে এই জামাতে ইসলাম রাজত্ব করে নাই, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। দে ওয়ার পার্ট অফ দ্য গভর্নমেন্ট, খালি কোলাবোরেটর না, দে ওয়ার এ পার্ট অফ দ্য পারপিট্রেটার্স অফ দ্য জেনোসাইড। এবং এরপরে আরও 2-3টা মন্ত্রী নিয়ে খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিল। সুতরাং যাদের দেখা হয়ে গেছে, এখন নূতন শক্তি, একটা বিকল্প, নূতনের জন্য নূতন নয়, একটা অল্টারনেট পাথে, নিউ এডিশন দিয়ে কিছু হবে না। উই নিড অল্টারনেটিভ পলিসি অ্যান্ড অল্টারনেটিভ ফোর্স টু রান দ্য গভর্নমেন্ট। ধন্যবাদ সেলিম ভাই। ছোট্ট করে স্যার যদি একটু বলেন যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী ভোটগুলোকে এক ব্যালটে নেওয়ার একটা চেষ্টা চলছে, আপনি কি মনে করছেন যে এরকম একটা মানে ইসলামী বৃহত্তর ইসলামী জোট, নির্বাচনী জোট সম্ভব এই নির্বাচনের আগে? সম্ভব হলেও হতে পারে, যদি এর পেছনে তার প্রতিক্রিয়া বা প্রভাব কি হতে অন্য পারে? কোনো উদ্দেশ্য কাজ করে তাহলে সেটা সম্ভব হতে পারে। তবে একইভাবে আমি যারা জাতীয়তাবাদী তাদেরকেও বলবো যে তাদের কিছু কিছু বক্তব্য আপনার ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে, এবং এর ফলে তাদের যে মৌলিক রাজনীতি যেটা ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মানে মৌলিক রাজনীতি নিয়ে প্রশ্ন উঠছে না, মানে এখনকার প্র্যাকটিস যেটা তারা যেটা অনুশীলন করছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তো আমার মনে হয় তারা যদি জনগণের কাছে ভুল বার্তা দেওয়া পরিহার করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে এই ছোটোখাটো দলগুলোর ঐক্য হয়তো কোনো কাজে আসবে না। ধন্যবাদ ডক্টর মাহবুবুল্লাহ এবং জনাব মুজাহিদ হাসান সেলিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।